তখন কিন্তু সালফেটে তাকে কপারকে 2টি ইলেকট্রন দান করে দিবে। সালফেট এখন চাইলে কি করতে পারবে, জিঙ্কের কাছ থেকে ইলেকট্রন। আজকের ক্লাস নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের রেডক্স টপিকের উপর। তো আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়াকে কিন্তু রেডক্স বিক্রিয়া বলা হয়। আর জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। তো আমরা জানবো জারণ কাকে বলে। তো জারণ হচ্ছে যে পরমাণু বা মৌল ইলেকট্রন ত্যাগ করে অথবা দান করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জারণ হলো যে কোনো মৌল বা পরমাণু ইলেকট্রন দান করে, এবং বিজারণটা হচ্ছে তার বিপরীত একটা বিষয়। জারণ যদি ইলেকট্রন দান করে, বিজারণ সেই ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন সোডিয়াম প্লাস এবং Cl2 বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড যৌগ উৎপন্ন করে। তো এখানে কিন্তু তাদের মধ্যেও কিন্তু ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে। যেমন সোডিয়াম একটি ইলেকট্রন দান করে কাকে, ক্লোরিনকে। তাহলে আমরা জানি যে পরমাণু ইলেকট্রন দান করে সেটি হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন দান করে Na+ আয়ন উৎপন্ন করে, তাহলে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। অপোজিট ভাবে Cl পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে এবং Cl- আয়নে পরিণত হয়। তো আমরা জানি যে বিজারণ হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে। যেহেতু সোডিয়াম পরমাণু থেকে একটি ইলেকট্রন ক্লোরিন পরমাণু গ্রহণ করেছে, তাই Cl- অর্থাৎ এই অংশটুকু হবে বিজারণ বিক্রিয়া। তো আমরা বুঝতে পারি যে এর থেকে বোঝা যায় যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় জারণ বিজারণ কিন্তু একসাথে সংঘটিত হয়। যদি জারণ সংঘটিত হয় তাহলে বিজারণ সংঘটিত হয়, কেননা একটি পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে অপর মৌলটি কিন্তু সেই ইলেকট্রনটা গ্রহণ করে। এজন্য আমরা বলে থাকি যে জারণ বিজারণ যুগপৎ ঘটে অথবা একসাথে সংঘটিত হয়। তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে জারণ বিজারণকে জারণ ইলেকট্রন দান করে সেটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে জাদা। জাদা মানে হচ্ছে জারণ ইলেকট্রন দান করে, আর বিজারণ এর ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি বিগ্রহ। বিগ্রহ কথাটির অর্থ হচ্ছে বিজারণ ইলেকট্রন গ্রহণ করে। তো আমরা বুঝতে পারবো যে জাদা মানে হচ্ছে ইলেকট্রন দান করে, বিগ্রহ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। তো আমরা শর্টকাটে বলি জাদা বিগ্রহ। তো এখন আমরা জারণ বুঝলাম, বিজারণ বুঝলাম, এখন আমাদেরকে বুঝতে হবে জারক কি এবং বিজারক কি। তো জারক হচ্ছে যে মৌল বা পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে সেটা হবে জারক। তাহলে এখানে Cl- আয়নটি হচ্ছে জারক। কেন জারক? আমরা জানি যে পরমাণু বা মৌল ইলেকট্রন গ্রহণ করে সেই পরমাণুটি হচ্ছে জারক, এবং যে মৌল ইলেকট্রন দান করে সেটি হচ্ছে বিজারক। তাহলে Na+ হবে বিজারক পদার্থ। কারণ হচ্ছে
যে Na প্লাস অর্থাৎ সোডিয়াম কিন্তু একটি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে Na প্লাসটা হবে বিজারক পদার্থ। তাহলে Cl মাইনাস হবে জারক এবং Na প্লাস হবে বিজারক। তাহলে আমরা জারকও বুঝতে পারলাম, বিজারকও বুঝতে পারলাম। এখন তাহলে আমরা একটা জারণ বিজারণ বিক্রিয়া দেখতে পারি। আমরা বোর্ডটি মুছে নিই। যেমন কপার সালফেট যৌগের সাথে যখন জিঙ্ক পরমাণু বিক্রিয়া করে তখন জিঙ্ক সালফেট প্লাস কপার উৎপন্ন হয়। তো এই যে একটা রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে। এটা আমরা কিভাবে বুঝবো? যেমন এই যে কপার সালফেট একটা কম্পাউন্ড আছে, এখানে আমরা জানি কপারের জারণ সংখ্যা হচ্ছে 2+, কারণ কপার কিন্তু সালফেটকে দুইটি ইলেকট্রন দান করে। তো যখন জিঙ্ক মৌলকে আমি কপার সালফেট দ্রবণের মধ্যে দ্রবীভূত করব, তখন কিন্তু জিঙ্কটা সালফেটের সাথে রাসায়নিক বিক্রিয়া করবে। কেন? কারণ হচ্ছে জিঙ্ক হচ্ছে কপার থেকে অধিক সক্রিয় ধাতু। তাহলে যখন কম সক্রিয় কোনো ধাতুর সাথে কোনো মৌল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যৌগ গঠন করে, আমরা যখন সেই দ্রবণের মধ্যে বেশি সক্রিয় কোনো কম্পাউন্ড, কোনো পরমাণু বা মৌলকে আমরা সেই দ্রবণে দ্রবীভূত করব, তখন কিন্তু কম সক্রিয় ধাতুটাকে সে প্রতিস্থাপন করবে এবং সেই জায়গায় সে নিজে বসে যাবে এবং তার সাথে একটি যৌগ গঠন করবে। তো প্রশ্ন হচ্ছে যে এই যে জিঙ্কটা যেহেতু বেশি সক্রিয়, তাহলে জিঙ্কে কিন্তু কপার সালফেটের সাথে বিক্রিয়া করবে। তো তারও আগে অলরেডি সালফেটের সাথে কিন্তু কপার রাসায়নিক বিক্রিয়া করে একটি যৌগ গঠন করেছে। তো সেক্ষেত্রে যদি জিঙ্কের সাথে সালফেটের রাসায়নিক বিক্রিয়া করতে হয়, তাহলে কিন্তু কপারের সাথে তার বন্ধনটা ভেঙে দিতে হবে। তো সেক্ষেত্রে এই যে কপার পরমাণু 2+ আছে এবং সালফেটের 2- আয়ন, তখন কিন্তু সালফেটে তাকে কপারকে দুটি ইলেকট্রন দান করে দিবে। অর্থাৎ পূর্বে যে দুটি ইলেকট্রন সালফেটে গ্রহণ করেছিল কপারের কাছ থেকে, কপার কিন্তু সে দুটি ইলেকট্রন কপারকে দান করে দেবে। তো কপার কিন্তু দুটি ইলেকট্রন গ্রহণ করবে কার কাছ থেকে? সালফেটের কাছ থেকে। তো আমরা জানি যে বিজারণ কি করে? ইলেকট্রন গ্রহণ করে। যেহেতু কপার সালফেটের কাছ থেকে দুইটি ইলেকট্রন গ্রহণ করেছে, সেহেতু সেটা হবে বিজারণ বিক্রিয়া। তাহলে কিন্তু সালফেটটা এখন মুক্ত হয়ে গেল। এখন এই যে জিঙ্ক পরমাণুটা আছে বা মৌলটা আছে, সে জিঙ্ক কি করবে? এখন যেহেতু এখন অলরেডি সে কোনো ধরনের ইলেকট্রন আদান প্রদান করেনি, তাহলে আমরা ধরে নিতে পারি এখানে 0। এখন জিঙ্ক কি করবে? সালফেটকে ইলেকট্রন দান করবে, কারণ সালফেট তো অলরেডি ফ্রি হয়ে গেছে, কপারকে ইলেকট্রন দান করে দিয়েছে। সেক্ষেত্রে সালফেট এখন চাইলে কি করতে পারবে? জিঙ্কের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এই জিঙ্ক সালফেটকে কি করলো? জিঙ্ক সালফেটকে দুটি ইলেকট্রন দান করলো। তো আমরা জানি যে মৌল বা পরমাণু কি করে ইলেকট্রন দান করে, সেটা হচ্ছে কি? জারণ। কারণ জারণ হচ্ছে ইলেকট্রন দান করে, মানে জাদা। জারণ ইলেকট্রন দান করে আর বিজারণ ইলেকট্রন গ্রহণ করে। তো ছিল এখানে যেটা 0 হয়ে গেছে 2+, তার মানে দুইটি ইলেকট্রন কি করলো? ইলেকট্রন দান করলো। আর এই বিক্রিয়ায় কপার সালফেটের মধ্যে জারণ সংখ্যা ছিল 2+, সে দুটি ইলেকট্রন গ্রহণ করে কি করলো? কপার
জিরো হয়ে গেল। তো আমরা আশা করি বুঝতে পারছি, যখন কোনো যৌগের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা পরমাণু যখন ইলেকট্রন দান করবে সেই অংশটা হবে জারণ, আর যখন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে সেই অংশটা হবে বিজারণ। তো এভাবেই একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া একসাথে সংঘটিত হয়।